আজ 22শে সেপ্টেম্বর বিশ্ব সিএমএল দিবস। সারা বিশ্বে অত্যন্ত মর্যাদার সঙ্গে এই দিবসটি পালিত হয়। 1908 সালে কানাডিয়ান সিএমএল সোসাইটি প্রথম এই দিবসটি উদযাপন শুরু করে সিএমএল রোগীদের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে। সিএমএল হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। আমরা জানি যে ব্লাড ক্যান্সারকে লিউকেমিয়া বলে, লিম্ফোমা, মাইলোমা ইত্যাদি। এখন এই যে লিউকেমিয়ার ভিতরে আপনার দুই ধরনের লিউকেমিয়া মূলত, সেটা হলো একটা হলো অ্যাকিউট লিউকেমিয়া আর একটা হলো ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়াটা খুব তীব্র আকারে আসে এবং তার রোগের ধরনটা অত্যন্ত তীব্র, খুব অল্প সময়ের ভিতরে এসে রোগীর অনেক ধরনের সিমটম সৃষ্টি করে এবং চিকিৎসা না করলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই এই রোগীর মৃত্যু হয়। পক্ষান্তরে ক্রনিক লিউকেমিয়া হচ্ছে ধীরে ধীরে আসে, ধীর গতিতে, এবং তার সিমটম এবং তার যে ভয়াবহতা সেটাও কিন্তু ওই অ্যাকিউট লিউকেমিয়ার মতো এত বেশি নয়। ধীরে ধীরে আসতে থাকে, আস্তে আস্তে সিমটম শুরু হতে থাকে এবং চিকিৎসা না করলেও কয়েক বছর পর্যন্ত কিন্তু সে বাঁচতে পারে। তো এমনই একটা লিউকেমিয়া যার নাম হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, যাকে আমরা সিএমএল সংক্ষেপে বলে থাকি। তো এই সিএমএল এমন একটি রোগ, যে রোগকে কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব, ভালো করা সম্ভব। তো সিএমএল ডেটা হচ্ছে এই সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া সম্পর্কে সারা বিশ্ববাসীকে সচেতন করার জন্য এবং যারা সিএমএল আক্রান্ত হয়েছেন তাদেরকে তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য, মানে সকলকে সিএমএল রোগীদের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই দিবসটি পালন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 22শে সেপ্টেম্বর কেন? আসলে বিষয়টা হলো এটা 9/22, অর্থাৎ 9 মাসের 22 তারিখ, সেপ্টেম্বর মাসের 22 তারিখ। এর একটা ইতিহাস রয়েছে, সেটা হলো এই সিএমএল রোগটি একটি ক্রোমোজোমের ডিফেক্টের কারণে হয়ে থাকে। সেই ক্রোমোজোমটি হলো 22 নম্বর ক্রোমোজোম, প্রথম আবিষ্কৃত হয়। পরবর্তী সময় তার সঙ্গে 9 নম্বর ক্রোমোজোমেরও একটা সংযোগ পাওয়া যায় এবং এই দুই ক্রোমোজোমের সম্মিলিত ডিফেক্টের কারণে এখানে একটা ট্রান্সলোকেশন হয়, অর্থাৎ 9 নম্বর ক্রোমোজোমের একটা টুকরা কেটে যায়, আবার 22 নম্বর ক্রোমোজোমের আরেকটা টুকরা কেটে যায়। ওই দুই ক্রোমোজোমেরই দুইটা কেটে যাওয়া অংশ মানে রেসিপ্রোকালি 9টা 22-এ লাগে, 22-এরটা আবার 9টা লেগে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে 9/22 এই ক্রোমোজোমের ডিফেক্ট। তো যেহেতু এটা 9/22 এই ক্রোমোজোমের ডিফেক্টের কারণেই সিএমএল রোগের উৎপত্তি হয়, সেই জন্য এই 9 মাসের 22 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 22 তারিখে এই দিবসটি পালন করা হয়। তো আমাদের দেশেও প্রতি বছরই এই দিবসটি পালিত হয়, এবছরও এটা পালিত হচ্ছে। এবং এবছরে এই সিএমএল দিবসের প্রতিপাদ্য বিষয় হলো বিল্ডিং ব্রিজেস, লিভিং সিএমএল পেশেন্ট নট বিহাইন্ড। অর্থাৎ আমরা এমন সেতু বন্ধন তৈরি করব যাতে কোনো সিএমএল রোগীরাই পেছনে পড়ে না থাকে। অর্থাৎ আমরা সকলের জন্য এই সহযোগিতার হাত বাড়াবো যাতে এই সিএমএল রোগীরা তারা সুস্থভাবে চিকিৎসা করতে পারে এবং সুস্থভাবে তারা বাঁচতে পারে। সিএমএল রোগ সম্পর্কে যদি একটু আমরা বলি, সিএমএল একটি ক্রনিক লিউকেমিয়া। তো এই লিউকেমিয়া ধীরে ধীরে ডেভেলপ করে সেহেতু তার ইমিডিয়েটলি কোনো সিমটম দেখা যায় না। অনেক সময় অন্য যে কোনো কারণের জন্যই যখন আমরা রুটিন রক্ত পরীক্ষা করি তখন হয়তো দেখা যায় যে রক্তের যে শ্বেতকণিকা এটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তখন আমরা এর কারণ খুঁজতে গিয়ে যদি বোন ম্যারো পরীক্ষা, তারপরে যদি সাইটোজেনেটিক পরীক্ষা যেটাকে BCR-ABL বলা হয়, এই পরীক্ষাগুলি আমরা করি তাহলে পরে এর মানে রোগটা সঠিকভাবে শনাক্ত হয়। তো এই BCR-ABL এটা হচ্ছে জেনেটিক যে ডিফেক্ট, এটা আসলে এই সিএমএল ক্রোমোজোম 22-কে ডিফেক্টিভ ক্রোমোজোম 22 ইন সিএমএল, একে বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এটা ফিলাডেলফিয়া সিটিতে 1960 সালে এটা আবিষ্কৃত হয়েছে এবং এটা নোয়েল এবং হাঙ্গারফোর্ড নামে দুজন বিজ্ঞানী ওনারা এটা কোয়ান্টিফিকেশন করে এবং 1998 সালে এখানে যে এই রোগের সফল চিকিৎসার জন্য যে ওষুধ আবিষ্কৃত হয় সেটাকে বলা হয় টাইরোসিন কাইনেজ।
তো এখানে বলে রাখা ভালো, এই সিএমএল এর 922 ক্রোমোজোমের ভিতরে এই রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হওয়ার ফলে একটি প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনের নাম হলো টাইরোসিন কাইনেজ। এই টাইরোসিন কাইনেজ হলো আমাদের দেহের যে শ্বেতকণিকা সেটা উৎপাদনে সহায়তা করে। শুধু সহায়তাই নয়, এর বৃদ্ধিটা এত বেশি বৃদ্ধি পায় যখন সেই লিউকেমিক আকার ধারণ করে, এবং এই বৃদ্ধিটা স্বয়ংক্রিয়, অটোনোমাস, এবং এটা কিন্তু অটোমেটিক্যালি আর থামবে না যতক্ষণ পর্যন্ত না চিকিৎসা না দেওয়া হবে। তাহলে এই টাইরোসিন কাইনেজ বাড়তেই থাকে, আমাদের ডব্লিউবিসি বা শ্বেতকণিকা বাড়তেই থাকে, এবং এটা ব্লাড একেবারেই সে মোটামুটি দখল করে নেয়, এবং যার ফলে এই কোষগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্তের মাধ্যমে পৌঁছায়, এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা তখন এটা নষ্ট করে দিতে পারে। যে ওষুধটি আবিষ্কৃত হয় তার নাম হলো টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। প্রথম যে নামটি আমরা সবাই জানি, অত্যন্ত ঐতিহাসিক নাম, সেটা হলো গ্লিবেক বা ইমাটিনিব। এই গ্লিবেক যখন আমরা 1998 সালে প্রথম আবিষ্কৃত হয়, এবং সিএমএল রোগীদের ওখানে যখন প্রথম এটা সফল প্রয়োগ শুরু হয়, তখন এই রোগীরা রাস্তায় নেমে চিৎকার করে করে উল্লাসে ফেটে পড়ে যে আমরা সত্যি সত্যি আমরা নতুন করে জীবন ফিরে পেয়েছি, এবং আমরা এমন একটা ওষুধ পেয়েছি যাতে আমাদের দিনের এই এতদিনের যে এই ক্যান্সারে যে আমাদের যে সাফারিং ছিল, যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তি থেকে আমরা মুক্তি পেয়েছি। এরপর থেকে একের পর এক এই টাইরোসিন কাইনেজ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এমনকি ফিফথ জেনারেশন পর্যন্ত চলে আসছে। কোনো একটা ওষুধ যদি নন রেসপন্সিভ হয়ে যায়, কিছুদিন পরে হতে পারে যে তার রেসপন্সিভনেস কমে গেছে, সে আর কাজ করছে না, তখন আমরা সেকেন্ড জেনারেশনে যেতে পারি। তো এই টাইরোসিন কাইনেজ দিয়ে চিকিৎসা করার আগেকার ইতিহাস সম্পর্কে একটু জানি। প্রথম এটা রেডিওথেরাপি দিয়ে, হাইড্রোক্সিউরে বা বুসালফান দিয়ে এটা চিকিৎসা করা হতো, ইন্টারফেরন দিয়ে চিকিৎসা করা হতো, এবং তখন সেই চিকিৎসার সাইড এফেক্ট ছিল সাংঘাতিক বেশি, রোগীরা সহ্য করতে পারতো না, এবং এর কার্যকারিতাও বেশি দিন লাস্টিং করতো না, স্থায়ী হতো না। এই 3-4 বছর বা সর্বোচ্চ 5 বছরের মধ্যে এই রোগীরা আলটিমেটলি কমপ্লিকেশন হতে 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 এক সময় তারা মৃত্যুর কোলে ঢলে পড়তো। কিন্তু এখনকার সিনারি সম্পূর্ণ ভিন্ন। তখন যেহেতু তারা 4-5 বছরের বেশি বাঁচা সম্ভব ছিল না, তখন তাদের জন্য একমাত্র সফল চিকিৎসা ছিল অস্থিমজ্জা সংযোজন। কিন্তু এখন সিনারিটা সম্পূর্ণ ভিন্ন। এখন এই টাইরোসিন কাইনেজ এর একের পর এক জেনারেশন উৎপাদনের পরে, আবিষ্কৃত হওয়ার ফলে এখন এই রোগীরা সম্পূর্ণভাবে এই ওষুধের উপরেই নির্ভর করে থাকতে পারে। এদের আর ট্রান্সপ্লান্টেশন ম্যাক্সিমাম রোগীদেরই প্রয়োজন হয় না, এবং এই ওষুধ খেতে খেতে একসময় তার এই ফিলাডেলফিয়া ক্রোমোজোমের ভিতরে যে জেনেটিক ডিফেক্টটা ছিল বিসিআর এবিএল, সেটা 0 হয়ে যায়, এবং 0 হয়ে যাওয়ার পরে কিছুদিন অবজারভেশন করার পরে তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই, অনেক জায়গায়, অনেক ট্রায়ালেই আমরা এই ওষুধ বন্ধ করতে দেখেছি, এবং ওষুধ বন্ধ করে তাদেরকে ফলো আপে রেখে দীর্ঘদিন ধরে ফলো আপে রোগীরা আছে, এবং যাদের আবার এই বিসিআর এবিএল বাড়তে থাকে তাদেরকে আবার পুনরায় সেই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর এই ওষুধটি প্রয়োগ করলে পরে আবার সুফল পাওয়া যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই ওষুধ দিয়ে চিকিৎসা করি, তাহলে সে দীর্ঘদিন, আমার যে সিরিজ আছে রোগীর 24-25 বছর যাবৎ এই রোগীরা ভালো আছে, এই ওষুধ খেয়ে 24 বছর ধরে তারা এই ওষুধগুলো পাচ্ছে। এবং অত্যন্ত আশার কথা ছিল যে আমাদের দেশে আমেরিকান ম্যাক্স ফাউন্ডেশন এই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর প্রথম যে গ্লিবেকটা আবিষ্কৃত হলো, এর দাম ছিল অনেক বেশি। 100 মিলিগ্রামের একটা ট্যাবলেটের দাম ছিল 1300 টাকা, এবং একজন রোগীর 4টা ট্যাবলেট ডেইলি লাগতো, তার মানে হলো 45200 টাকা। এবং ডেইলি 5200 টাকা দিয়ে চিকিৎসা করার মতো বাংলাদেশের জনসংখ্যার মধ্যে কতজন ক্যাপাবল, সামর্থ্যবান, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। সুখবর হলো যে এই আমাদের দেশের ওষুধ কোম্পানির বেশ কয়েকটা এই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বা ইমাটিনিব, ড্যাসাটিনিব, এগুলো তারা বাংলাদেশে উৎপাদন শুরু করে দেয়। আমি বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে, যারা এই সিএমএল রোগীর ওষুধ যারা উৎপাদন করেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল যে ওনাদের একটা পোর্শন আপনারা বিজ্ঞাপনে খরচ করেন, আপনারা ফিজিশিয়ান ভিজিটে খরচ করেন, আপনারা মার্কেটিংয়ে খরচ করেন, একটা পোর্শন এখান থেকে যদি সিএমএল রোগীদের জন্য বিনামূল্যে এই ওষুধটি দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে অনেক রোগী উপকৃত হবে। ধন্যবাদ সবাই।